তোকে আজকে আমি এমন শিক্ষা দেব যেন তুই আর কোনোদিনও চুরি না করিস। চুরি করে খাবি না? তুই ওই মুখ দিয়ে গোস্ত খাইছিস না, তোর এই মুখ আজকে আমি এমন অবস্থা করে দেব যেন তুই আর কখনো খাইতে না পারিস। তোকে মনে হচ্ছে বুঝেছি তুই এমনি এমনি স্বীকার করবি না। তোকেও ওই যে তোর বউকে যেমন উত্তম মাধ্যম দেই ওরকম উত্তম মাধ্যম দিতে হবে, তবেই তুই সোজা হবি। এই বাবা এই বাবা সিঙ্গারা কিনিস বউয়ের জন্য না? সিঙ্গারা কিনিস? বল বল কার অনুমতি নিয়ে তুই সিঙ্গারা কিনেছিস? আর আমার টাকা তুই কেন চুরি করলি বল? বাবা আমি শুরু করে নেই, বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো বাবা, ছেড়ে দাও বাবা। আই বলছি আয় আয় বল তুই কেন গোস্ত চুরি করে খাইছিস? হ্যাঁ কেন খাইছিস? তুই খাইছিস না তোর স্বামীকে খাওয়াইছিস সেটা আগে বল। এই মুখ দিয়ে গোস্ত চুরি খাইছিস না? বের কর বের কর বের কর বলছি। আর এই হাত দিয়ে চুরি করছিস না? বল কেন চুরি করছিস? এই তোরে খাওয়ানো পড়ানো কি কম হয়? তারপরেও তুই কেন চুরি করলি বল? এই তোকে কেন খাইতে দেয় না, পড়তে দেয় না? তোকে যথেষ্ট পরিমাণ খাইতে দেই, তারপরে তুই কেন চুরি করলি তার প্রশ্নের আগে উত্তর দে। বৌমা তুমি যে কি করছো সেটাই তো বুঝতেছি না। কিসের গোস্ত? আমি তো কোনো গোস্ত চুরি করে খাইনি। তুমি এত চোরের অপবাদ দাও কে? বিশ্বাস করবো মা, আমি তোর পায়ে পড়েছি, তুমি এই দোষারোপ আমার উপর দিয়ে না। আমি কোনো গোস্ত চুরি করে খাইনি। তুই গোস্ত চুরি করে খাস নাই তাই না? আমার বোন আসবে জন্য আমি গোস্ত রান্না করে রেখে দিয়েছি, আর সেই গোস্ত তুই আর তোর স্বামী চুরি করে খাইছিস কেন? এই আমার বোনের সঙ্গে তোদের তুলনা করলে হয়? তুই আমার বোনের বরাত মেরে তুই খাইছিস না? এই তোকে আজকে আমি এমন শিক্ষা দেব যেন তুই আর কোনোদিনও চুরি না করিস। চুরি করে খাবি না? তুই ওই মুখ দিয়ে গোস্ত খাইছিস না, তোর এই মুখ আজকে আমি এমন অবস্থা করে দেব যেন তুই আর কখনো খাইতে না পারিস। তোকে মনে হচ্ছে একবার জানে মেরে ফেলি। আমার ঘরে থেকে তুই আমার ঘরের খাবারই চুরি করিস? হ্যাঁ দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষতেছি, আজকে কাল সাপ বের করবো তোর। বল আর কখনো চুরি করবি? বল বল। না তুমি বুঝতেছো না কিসের জন্য? আমি কোনো গোস্ত চুরি করে খাইনি। পড়াই দিনই তো তরকারি বিড়াল খাইছে। যখন আমি গোস্তটা বিড়াল খাইছে, আমরা দুজন গোস্ত খাইনি বাবা। তুই তো এই এত কিছুর পরেও তুই কিভাবে অস্বীকার করিস যে তুই আমার ঘরে গোস্ত খাস নাই? এই গোস্তর কি হাত পা আছে যে একে একাই ফ্রিজ থেকে নেমে যায়? বল কেন খাইছিস? বুঝতে পেরেছি এমনি এমনি তুই স্বীকার করবি না, তোকে আর একটু উত্তম মাধ্যম দিতে হবে। ওঠ 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 বলছি। শোন, তোর যদি শিক্ষা হয়ে থাকে তাহলে শুধু আজকে কেন আর জীবনে কখনো আমার ঘর থেকে শুধু গোস্ত কেন কোনো কিছু চুরি করে খাবি না, কথাটা তুই মনে রাখিস। আজকে তো অল্পর উপরে তোকে ছেড়ে দিলাম, পরবর্তী সময় কিন্তু শুধু তোকে একা না তোর স্বামীকেও তোর সাথে এইভাবে অত্যাচার করব আমি। হে আল্লাহ, আমি কি করে বোঝাই যে আমি গোস্ত চুরি করে খাইনি? আমি কেমন করে পারি কও যে চাওয়ালের বইয়ের ঘর তেন গোস্ত চুরি করে খাবো? না খাইয়ে মরে যাব, তাও আমি কিছু চুরি করে খাবো না নে। আমি হলাম মা, মা হয়ে কি আমি গোস্ত চুরি করে খাতে পারি কও? এই কথা আমি কাক কব? আমি এই কাজ করিনি, তুমি অন্তত বিশ্বাস করো। তুমি কাঁদে না, আমার কথাটা শোনো, ধৈর্য ধরো। আল্লাহ পাক আমাদের গরিব করে বানাইছে, কি করব, ভাগ্যে আছে। আমার সওয়াল যদি হইতে তাহলে তো আর কইতে না, ও তো পরের বারের মেয়ে, ওর দ্বারা কওয়াটাই স্বাভাবিক। তুমি এদিলে মন খারাপ করে না। দেখো কি করব কও,
পড়াই দিনই তরকারি এনে সেনে থুয়ে দেয়, আর ওই তা বিলি খাই ফেলায়। বিলি খাই ফেলা দিলেই দোষ দেয় আমি বলে খাই ফেলাইছি, তোমাকে সাথে করে নিয়ে খাইছি। কিন্তু আমি তো এসব খাইনি। নুন দিয়ে ফ্যান দিয়ে যাহা দিয়ে ভাত দেয় ওইটাই তো আমরা দুজন ভাগ করে খাই। গোশ মাছ তো চোখেই দেয়নি, খাবো কি করে? আর এই যে গোস্তের কথা করছে, এই গোস্ত আমি খাইনি গো, আমি শুয়েও দেইনি। শোনো, যে যত কথাই কোক আমি তো বিশ্বাস করি তুমি কি এই কাজ কোনোদিনও করে পারো না। আচ্ছা তুমি কত সারা পৃথিবীর বুকে কোনো জায়গায় নজির আছে যে বাপ মা ছাওয়ালের ঘরে চুরি করে খায়? না কয়, যা কয়ছে কয়ছে, তুমি এলে মন খারাপ করে না, অত কাঁদার দরকার নেই। পরের মেয়ে, ও কবেরই পারে। জানো, সারাক্ষণ এই খাবার খোটা দেয়, সোর অপবাদ দেয়, এটা কি সহ্য করা যায়? আমরা তো বাপ মা হয়ে কোনো সময় বেটার বোর ঘরের তেন খাবার চুরি করে খাতে পারি? আমার আর এই বাড়ি ভালো লাগে না। আচ্ছা, এক কাম করলে কি হয় কত, আমরা চলে এই বাড়িতে চলে যাই, অন্য কোনো জায়গায় যাই, তাও তো মান সম্মানটা বাঁচবে। কি কো তুমি এইসব? আমার সাওয়ালরা যখন প্রবাসে যায় তখন বৌমার দুটি হাত আমার এই হাতে দিয়ে কইছিলি বৌমাক যেন আমরা দেহেরাই, ওর যেন ক্ষতি হতে না দেই। দেখো, আমরা দুইজন নাই মনের দুঃখে এই বাড়িতে চলে গেলাম, তারপরে বৌমার যদি কোনো অঘটন ঘটে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমরা জীবনে কি জবাব দেব? তাই কই কি, যত দুঃখ কষ্টই হোক না কে, যত অপবাদই দেখ, চলো এই বাড়িতে আমরা পড়ি থাই, কোনো জায়গায় যাব না নে। তুমি ঠিকই কইছ, যাওয়া তো যাচ্ছে না, ছাওয়াল আসে পরে আমার এই দোষারোপ করবি। যাক, তাহলে শোনো, যত কথাই কোক তুমি কাঁদে না। তুমি যদি আমার সামনে বসে এরকম করে কাঁদো, আমি বেচারাটা তো সহ্য করে পারিনি, জানো না কে? না না, পাগল নাকি? আর কাঁদবো না নে। এই দেখো, আমি আর কাঁদতেছি না, আমি আমি আর কাঁদবো না নে। সবসময় তুমি একটা জিনিস মনে রাখো, আমার এই সৃষ্টিকর্তা যেভাবে আমারে রাখে আমরা সেইভাবেই সন্তুষ্ট। ঠিকই কইছো, আর কষ্ট পাবো না নে। আচ্ছা, বাবা, 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 বৌমা, আচ্ছা আপনাকে এত ডাকাডাকি করতে হয় কেন? নাকি বউকে রেখে ঘর থেকে আসতেই মন চায় না? কোনটা? বৌমা, আমি তো ডাক দেওয়ার সাথে সাথেই বাড়া আসলাম। কত যে সাথে সাথে বের হয়েছেন তা তো আমি দেখতেই পেলাম। আর আপনাকে তো আমি 10-15 মিনিট আগেই বলে রেখেছি যে বাবা বাজারে যেতে হবে। আপনার তো সেই হিসেবে আমাকে সে ডাকা উচিত যে বৌমা বাজারে ব্যাগ আর টাকাটা দাও। আচ্ছা যাই হোক, এখন এত কথা আমি বাড়াতে চাচ্ছি না। আজকে বাজার থেকে আলু, মাছ আর হচ্ছে কাঁচামরিচ আনবেন, বাদ বাকি সব কিছু আছে। আরেকটা কথা, বাজারে গেলেই তো আপনার চুরি করার অভ্যাস। বাজারে গিয়ে আগে বাজার না করে বউয়ের জন্য সিঙ্গারা, বিস্কিট, চানাচুর এগুলা কেনা হয়, তাই না? শোনেন, আমি কিন্তু আজকে একবারে পাই করে হিসাব নেব। একটা টাকা যদি গড়মিল করেছেন না, তাহলে কিন্তু এই বাড়ির ভাত একেবারে বন্ধ করে দেব। বৌমা, আমার আর এখন থেকে ভুল হবে না, আমি সব হিসাব এসে তোমাকে দিয়ে দেবো। সে তো প্রতিবারই বলেন বৌমা আমার এবার ভুল হবে না, এবার আমি সমস্ত টাকা হিসাব করে তোমার হাতে তুলে দেব। কই, একবারও তো আপনি গড়মিল ছাড়া আমাকে টাকা পয়সা দেন না। যাই হোক, এইবার যদি কোনো কিছু হয়েছে না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর আপনি কাউকে পাবেন না। বৌমা, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো। আমি কিন্তু বাজারে ঠিকই হিসাব করে নিয়ে আসি, কিন্তু কোনো জায়গায় যায় ভুল হয়ে যায়, আমি সেটা স্মরণে রাখতে পারি না যে কোন জায়গাটা ভুল করলাম। তাছাড়া বিশ্বাস করো,
আমি একটা পয়সা ওইখান থেকে সরাই না বৌমা। বাদ দেন তো আপনার এসব বানোয়াট কথা। আপনার এসব কথা শুনলে না আমার গা জ্বলে যায়, কারণ আমি জানি আপনি ইচ্ছা করে চুরি করেন আর পরে আমার সামনে এসে বিড়াল হয়ে যান। বৌমা আমি তো কিছুই জানি না। শোনেন, এসব তাল বাহানা বাদ দিয়ে আমি যা বললাম তাই করেন। ধরুন ব্যাগ, এই যে 500 টাকা। এই টাকা দিয়ে মাছ কিনবেন, আলু আর মরিচ, সব কিছু কেনার পরেও আমার হাতে আবার আমি টাকা ফেরত চাই। ধরুন। আচ্ছা বৌমা। আর শোনেন, গাড়িতে যাবেন না, 500 টাকার নোট দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। হেঁটে হেঁটে যাবেন, আবার হেঁটে হেঁটে আসবেন। আচ্ছা বৌমা, তাহলে আমি এখন যাই। আরে যান, যত সব। বৌমা, কিরে বুড়ি, তুই আমার রুমে কিসের জন্য? ও একটু কি কি বল। একটু দরকার ছিল তো, সেই জন্য এসেছি। দরকার? আমার রুমে তো তোর কোনো দরকার হওয়ার কথা না। আচ্ছা তারপরেও শুনি যে কি দরকারে তুই এসেছিস, বল। বৌমা, আমার অসুখটা বাড়িছে, কয়টা টেকা যদি দিতে তাহলে তোমার শ্বশুরে দিয়ে কয়টা ওষুধ আনাইতাম। শরীরটা একদমই চলতেছে না। তোকে দেখে মনে হচ্ছে না যে তুই অসুস্থ? কি রে, আমি কি বুঝি না যে তুই আমার রুমে কি করতে এসেছিস? আরে তুই তো এসেছিস চুরি করতে। এখন আমার কাছে ধরা খেয়ে গেলি, এখন কি বলবি? তো ওষুধের বাহানা, আমি কি কিছুই বুঝি না রে? না না বৌমা, এই তোমার ভুল ধারণা। আমি তোমার ঘরে চুরি করতে আসিনি, তোমার অনগোছরে তো তোমার ঘরেই আসিনি। তুমি ভুল বোঝো দেখি। দেখো বৌমা, আমার যদি টেকাটার দরকার না হইতে আমি কোশ্চিন কালেও তোমার ঘরে আসতাম না। তুমি যেই হারে চোরের অপবাদ দাও, তারপরও কি তোমার ঘরে আসা চলে কও? এই চুপ কর। চোরের মায়ের বড় গলা না, খাস তো চুরি করে, তার উপর আবার এত বড় বড় কথা। শোন, তোর মুখে না এসব কথা মানায় না। তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি আমার রুমে আর একবার আসিস না, তোর সাথে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে, আমি তোকে বলে দিলাম। আর কি খারাপ করবে? যেই হারে তুমি বেটার বউ হয়ে শ্বশুরের গায়ে শাশুড়ির গায়ে হাত তোলো, তোমার ঘরে আসা যায় না, চোরের অপবাদ দাও, এর থেকে আর খারাপ কি করবে? তোমার কাছে কোনো ভালো কিছু তো আশাই করা যায় না। এই, ভালো কিছু আশা করিস না তাহলে বারবার কেন আসিস? অপমানিত হওয়ার জন্য? হ্যাঁ, অপমানিত হতে খুব ভাল লাগে তাই না? আমারও না খুব ভাল লাগে তোকে অপমান করতে, কারণ যে ইচ্ছাকৃতভাবে অপমানিত হতে চায় তাকে অপমান না করলে হয়? হ্যাঁ, যা, বের হয়ে যা। আর যা না, যত সব। আপদ দুইটা সামনে আসলে আমার মেজাজ অটোমেটিকলি গরম হয়ে যায়। না, হিসেবে তো মেলে না, হিসেব গরমিল হয়ে যাচ্ছে। টাকাও আছে দেখতেছি 150 টাকা, 200 টাকার মাছ কিনলাম, কাঁচা মরিচ আর আলু কিনলাম 50 টাকা, তাহলে 250 টাকা। 500 টাকার নোট দিছে, তাহলে 250 টাকা বাঁচবি, 150 টাকা বাঁচেছে। আজকে মনে হয় আমার কপালে দুঃখ আছে। বৌমা যখন হিসেব লিবিনি, আমি কেবা করে হিসেব দেবো না? এটা কোনো দোকানে ফেলা ফিরে আসলাম। আল্লাহ, আজকে যে কপালে কি আছে? 250 টাকার বাজার করলাম, বাঁচবি 250 টাকা, সেখানে আছে 150 টাকা। আজকে আমার কপালে শনিই আছে। বাবু, তুমি আমাকে আর একটু সময় দাও। এই যে আমাদের বাড়িতে দুটো জঞ্জাল আছে, এই দুইটাকে বাড়ি থেকে বিদায় করতে পারলে তুমি আর আমি এই বাড়িতে রাজত্ব করতে পারবো। না সোনা,
আমাকে আর একটু সময় দাও। তুমি তো জানো আমি যা কিছু করছি তোমার আমার ভালো। বৌমা, আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। এই দাঁড়ান, এদিকে আসুন। 150 টাকা না? বাজার করেছেন কয় টাকার? আগে হিসেবটা দিয়ে তারপরে যান। ওই যে 200 টাকার মাছ কিনেছি, আর আলু দিয়ে আর কাঁচামরিচ দিয়ে 50 টাকা। ও আচ্ছা, 200 টাকার মাছ, আলু কাঁচামরিচ 50 টাকা, তাহলে 250 টাকা। আর এখানে আপনি আমাকে দিলেন 150 টাকা। আর 100 টাকা কোথায় আব্বা? বিশ্বাস করো বৌমা, কোন দোকানে যে আমি ফেলা রেখে আইছি এটা আমি মনে করে পারতেছি না। আমি তো জানতাম আপনার মনে থাকবে না, সেই জন্যই তো আপনাকে আমি বাজারে পাঠানোর আগে পই পই করে মনে করিয়ে দিলাম। তারপরেও আপনি ভুলে গেছেন। ভুলে তো যাবেনই, কারণ আপনার তো টাকা মনের ভুল আপনি রেখে আসেন না। আপনি তো টাকা চুরি করেন, আর আপনার এই চুরি করার স্বভাবের জন্যই আপনাকে আমি বারবার বলে দিছি যে এইবার কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের হিসেব নেব। তারপরেও চুরি করছেন। তাই ভালোই ভালো বলছি, টাকাটা দিয়ে দেন। টাকা দিবেন, আপনার সাথে আমি কোনো কথাই বাড়াবো না। আর যদি টাকা আপনি না দেন, তাহলে আমি যে আপনার কি করতে পারি সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস করো বৌমা, আমি একটা টাকাও সরাই নাই। কোন দোকানে জানি টাকা দিছি, মনে হয় টাকাটা আমি ফেরত নেই। এই জন্যই আমার ভুল হচ্ছে, কিন্তু আমি মনে করে পারতেছি না। তাছাড়া বিশ্বাস করো, আমার কাছে একটা টাকাও নাই। দেখেন, আপনার সাথে বাড়তি কথা বলার মতো সময় আমার হাতে নাই। তাই ভালোই ভালোই বলছি, টাকাটা এখনো দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলে আপনার জন্য ভালো হবে। নেন, টাকা দেন। বিশ্বাস করো বৌমা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বুঝতে পেরেছি, তুই এমনি এমনি টাকা দিবি না। তোর থেকে টাকা কিভাবে বের করতে হয় তা আমি ভালো করেই জানি। দেখি, কই টাকা কই রাখছিস? কই টাকা? ও, টাকা তো থাকবে না, কারণ তুই তো তোর বউকে অনেক ভালোবাসিস। বাজারে গেলেই তোর বউয়ের জন্য সিঙ্গারা কিনতে ইচ্ছা করে, তাই না? আমার টাকা চুরি করে বউয়ের জন্য সিঙ্গারা কিনেছিস, হ্যাঁ? এখনো এত ভালোবাসা, এখনো তোমার রাজ্জাক সাবানা হতে মন চায়, তাই না? এই টাকাটা কেন তুই গায়েব করলি? তোকে আমি বারণ করেছিলাম না? তুই কেন আমার কথার অবাধ্য হয়ে তুই টাকাটা চুরি করলি? বল, কেন করলি? বৌমা, আমি যদি সিঙ্গারা কিনতাম তাহলে তো আমার কাছে সিঙ্গারা থাকতো। আমার কাছে তো সিঙ্গারা নাই। বুঝেছি, তুই এমনি এমনি স্বীকার করবি না। তোকেও ওই যে তোর বউকে যেমন উত্তম মাধ্যম দেই, ওরকম উত্তম মাধ্যম দিতে হবে, তবেই তুই সোজা হবি। এই বৌমা, এই বৌমা, সিঙ্গারা কিনিস বউয়ের জন্য না? সিঙ্গারা কিনিস? বল বল, কার অনুমতি নিয়ে তুই সিঙ্গারা কিনেছিস? বৌমা, আর আমার টাকা তুই কেন চুরি করলি? বল। বৌমা আমি শুরু করে নেই। বিশ্বাস করো বৌমা, তুমি বিশ্বাস করো বৌমা, ছেড়ে দাও বৌমা। তোকে বিশ্বাস করবো? তোর মতো চোরকে বিশ্বাস করবো? আরে তোর মতো চোরকে আমার ভালো করেই চেনা হয়ে গেছে। শুধু আজকে না, তুই দিনের পর দিন যতবার বাজারে যাস ততবার তুই আমার টাকা পয়সা চুরি করিস। আজকে তোর আমি এমন অবস্থা করব যেন তুই সারা জীবন মনে রাখিস। বৌমা, 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 আমার মারো না বৌমা। আর মারবো না, হ্যাঁ? শোন, তোকেও আমি লাস্ট বারের মতো বলে দিয়ে যাচ্ছি, তুই যদি আর কোনোদিন আমার টাকা পয়সার দিকে এই 2 চোখ দিস না, তোর এই 2 চোখ আমি একবার উপড়ে নেবো। কথাটা মনে রাখিস। আমি পূর্বের জন্মে কোন পাপ করেছিলাম আল্লাহ, যে শাস্তি আমার এখন বৃদ্ধ বয়সে পাওয়া লাগতেছে আল্লাহ। আমি তো সবসময় সৎ থাকার চেষ্টা করি আল্লাহ, তবু কেন আমার উপর এত নির্যাতন হয়? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো।
ওকে? জানো, আজকে না বাজারে যাই 100 টাকা হারাই ফেলেছি করে বলে। কি কইছো তুমি? সারা রাস্তা চিন্তা করতে করতে আসলাম, হিসেব মেলে না। কোন দোকানে যে ফেলাইছি বা কাউকে বেশি দিয়েছি কিনা আমি সেটা মনে করে পারতেছি না। এই কথা যখন বৌমাকে আমি কইলাম, বৌমা একবার তেলে বাগুনে চলে উঠল। আমি তো মনে করলাম যে আজকে আসলেই আমার কপালে শনি আছে। আমি এত মতো বৌমা বুঝলাম, বৌমা দেখেও আমি টাকা নষ্ট করি নেই, আমি কিছু খাইও নাই, আমি টাকা চুরি করি নেই, আমি মিথ্যে কথা কই না বৌমা। বৌমা শুনলে না, না শুনে আমার পরে এত নির্যাতন করলে আমি আমি কাঁদা ছাড়া আর কোনো রাস্তা পেলাম না। করবেই তো নির্যাতন। নির্যাতন করার জন্য তো ও সব সময় হা করে থাকে, কোন উছিলা ধরে আমারে দুজনে মারধর করবি। তুমি কষ্ট পায় না, হেডি আমারে কপালে লেখা ছিলি, সহ্য তো করা লাগবে। আচ্ছা তুমি কত আমার দুজনের বাকি জীবনটা কি এরকম ভাবেই কেটে যাবে? হ, এরকম করে তো যাবি। হেডি যে আমারে কপালে লেখা, আমারে বাড়ি আমারে ঘর, আর সেই বাড়িতে বেটার বড় হাতে নির্যাতিত হওয়া লাগে। এর তেন দুঃখের আর কি আছে? দেখো বৌমাকে আমি এত মতো করলাম, দেখো বৌমা আমি বুড়া মানুষ, আমি আর এগুলি সহ্য করে পারি না। তুমি আমার ভুল বুঝো না, হয়তো বা কোনো দোকানদারের আমি বেশি দিয়ে আইছি। আমার সারা শরীর চেক করে যখন পালে না, কয় আমি বলে তোমার জন্য সিঙ্গারা কিনে নিয়ে আইছি। এ কষ্ট আর করে থবো কও? দুটো ভাতের জন্যে আজকে বৃদ্ধ বয়সে মার খাওয়া লাগতেছে। আমি কি করবো, করে যাবো, আমি কিছুই টের পাচ্ছি না। মায়ের তো পরি খাওয়া লাগবেই। মনে আছে তোমার সাওয়াল বিয়ের আগে কি কইছিলি? একবার মনে করো। আব্বা, আম্মা, এই যে শ্বশুর বাড়ির টাকা দিয়ে আমাকে তুমি আবার বিদেশ পাঠাচ্ছ, আমি যখন বিদেশ চলে যাব তখন আমার বউ এই টাকার গরমে তোমার উপর খারাপ ব্যবহার না করে। বাবারে, এত কিছু চিন্তা ভাবনা করে তো আর জীবন চলে না বাবা। এই টাকাগুলি লিখছি একমাত্র তোমার ভবিষ্যতের জন্য। এই যে যৌতুক নিলাম, এই টাকা দিয়ে তুমি প্রবাসে যাইবে, প্রবাসে যায় ভালো ইনকাম করবে, তোমার ভবিষ্যতে বাল বাচ্চা হবি। তুমি যখন প্রবাসে যাই মেলা টাকা কামাই করবে, ওই টাকা দিয়ে তার ভবিষ্যৎ গড়বে, পড়াশোনা শিখাবে, বাড়ি ঘর করবে। না, আমি যা করেছি, তোমার বাজান যা করেছে সব তোমার ভালোর জন্য। আর আমারে কথা তোমরা ভাব দাও, আমারে জীবনে যা হয়ে যাক, আমরা সব কিছু সহ্য করে নেব। খালি তোমার মুখের দিক তাকায় তুমি যদি একটু সুখে থাকো, ভালো থাকো, কোনতে না সে কও? তোমার সুখ শান্তিতেই তো আমারে সুখ শান্তি। তারপরেও আম্মা, এই টাকা যে তুমি আমাকে বিদেশ পাঠাচ্ছাও, আমার না ভালো লাগতেছে না। এই কাজটা না করলেও পারতে। বাজান, তুমি এত ভাইবে না তো। আল্লাহর নাম নিয়ে তুমি খালি প্রবাসে চলে যাও, দেখো তোমার ভবিষ্যৎ একদম উজ্জ্বল হয়ে যাবে। আজ মার কথা ভাল লাগতেছে না, পরে যখন কামাই রোজগার করবে, সুখে শান্তির সংসার করবে, তখন ঠিকই মার কথা মনে পড়বে নি। আচ্ছা, তোমরা এত হয়ে যখন কইছাও তাহলে আমি প্রবাসে যাব। আর আম্মা, আব্বা, তোমারে কিন্তু খেয়াল রাখে, তোমরা কিন্তু নিজের যত্ন নিয়ে। সে চিন্তা তোমার করা লাগবে না বাবা, আমরা তো আর গেদা মানুষ না, আমরা নিজের খেয়াল নিজে রাখতে পারবো, বৌমাকেও দেখে রাখতে পারবো। তোর বাজান ঠিকই কইছে। বাজান রে, চল এখন বাড়ির চল। আচ্ছা চলো। হয় সব মনে হয়েছে আমার এখন,
তাহলে কিছু করার নেই। যত কষ্টই হোক এই বাড়িতে পড়ে পড়ে মার খাওয়াই লাগবে। চলো আমরা এখান থেকে যাই, বৌমা আবার এসে দেখলি গাল পারবে না। বাহ 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 বাহ, বাহ! সুযোগ পাইলেই দুজন যে একবারে আলমগীর সাবানা হয়ে যাস। কিরে, বাড়ির ভেতর যে এত কাজকর্ম পড়ে আছে সেইগুলা না করে ঘরের সামনে কি তোদের? কি করব, তোমার ঘরের সামনে গেলেও জ্বালা, কও যে চুরি করতে আইছে, হেনতেন সরে যা। আরে এখন তো আমারই ঘরের সামনে রইছি, তাতেও তোমার এত সমস্যা কে? তোমার যন্ত্রণায় তো এই বাড়ি থাকাই দায়। মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই বাড়িতে কোনো দিক চলে যাই, দুইজন খাই আর না খাই, গাছতলায় বসত করে গিয়ে। এই যাস না কেন? আমি তো তোদের এইটাই বোঝাতে চাই যে তোরা দুইজন হলে এই বাড়ির বোঝা, তোদের জন্য এই সংসারে আমি সুখ শান্তি কিছুই পাই না। আর এই বুড়ি, এই এই তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার সামনে এতগুলা কথা বললি? বুঝতে পেরেছি, তখন আমার ঘরে চুরি করতে গিয়েছিলি, আমি তো তোকে চুরি করতে দেইনি সেই জন্য না। কিন্তু তুই তো চুরি করেছিস, তুই গিয়েছিল হয়তো টাকা চুরি করতে, কিন্তু টাকা পাসনি, সেই জন্য তুই আমার গহনা গাটি সব কিছু চুরি করেছিস। হায় আল্লাহ, এই সব মিথ্যা কথা। আমি তোমার ঘরের থেকে কোনো গয়নাগাটি চুরি করিনি। দেখো, আবার একটা মিথ্যা অপবাদ আমার মাথার উপর চাপাচ্ছে। এই চুপ, একদম নেকা কান্না কাঁদবি না। তোদের এই দুইটাকে অনেক সহ্য করেছি, আর না আমার গহনা গাটির উপর লোভ, তাই না? আমার গহনা গাটি চুরি করিস, আর তোদেরকে এই বাড়িতে রাখবো না, এক্ষুনি ঘাট ধরে বের করে দেবো। যা, বের হয়ে যা। না না, যা বলছি, যা যা, বের হয়ে যা। আম্মা, আব্বা, বাবা, আখি, কি ব্যাপার? তুমি আম্মা আব্বাকে বাসা থেকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ মানে? জীবন, তুমি হঠাৎ করে, তোমার সাথে তো আমার কালকেও কথা হলো, তুমি তো কিছু বললে না যে তুমি দেশে আসবা? হ্যাঁ, আমি হঠাৎ করে দেশে আসলাম, কারণ আমার কোম্পানি থেকে 10 দিনের ছুটি দিয়েছে। আসলে বিষয়টা কি জানো, কিছু কিছু জিনিস ওই উপর আল্লাহর তরফ থেকে হয়। আমার কি ছুটি পাওয়ার কথা, দেশে আসার কথা? দেখো, ওই উপর আল্লাহ আমার বাবা মায়ের উপর নির্যাতন আমাকে নিজ চোখে দেখাবে জন্যই এইভাবে আমাকে দেশে নিয়ে আসছে। আসলে আমার বাবা মার কি এমন অপরাধ যে যার কারণে তুমি আমার বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছ? বাবা, তুমি বলো তো, তোমাকে কেন, তোমাকে আম্মাকে আখি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছ? চুপ করে থেকো না বাবা, বলো তুমি। বাবা জীবন, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আজকে আমি সব সত্য বলবো। তুই বিদেশ চলে যাওয়ার পর তোর বউ তোর মার পর আর আমার পর খুব নির্যাতন করেছে। সকাল দুপুর রাত্রে নাই, সবসময় নির্যাতন করতো, ঠিক মতো খাইতে দিত না। বাজার ঘাটে একটু ভুল হলে আমার পর সেই নির্যাতন চালাতো, সবসময় চোরের অপবাদ দিত। আজকে তোর মার এমন একটা অপবাদ দিছে, সে নাকি তোর বোন গহনাগাটি ঘরের থেকে চুরি করেছে। এই অপবাদ দিয়ে আমার ঘাট ধরে বাড়ির থেকে বার করে দিচ্ছে। আমরা বাড়িতে থাকলে নাকি ওর খুব সমস্যা হয়। কিসের সমস্যা হয় আমি কখন পারবো না রে বাপ। আর বাদ বাকি যা হলো তা তো তুই নিজের চোখে দেখলি। আখি, এই দিনটা দেখার জন্যই কি আমি এই দূরপ্রবাসী এত কষ্ট করি? তোমার কোনো ইচ্ছা কি আমি অপূর্ণতা রাখছি? তুমি যখন যা চাইছো আমি তোমাকে তাই দিয়েছি, কিন্তু কেন তুমি আমার বাবা মার উপর প্রতিদিন নির্যাতন করো? আমি আমার বাবা মাকে বিশ্বাস করে, তোমার উপর বিশ্বাস করে রেখে গেছি আমি ওই দূরপ্রবাসে। আমি জানি তুমি আমার বাবা মাকে নিজের বাবা মার মতো দেখবা, সব সময় তাদের যত্ন নিবা। এই বিশ্বাস তোমার পর রেখে আমি ওই দূরপ্রবাসে চলে গেছি, কিন্তু তুমি এটা কি করছো?
আমার বাবা মা এই বাসায় থাকে, এটাই কি তাদের অপরাধ? আচ্ছা, আমি তো প্রতি মাসে কম টাকা পাঠাইনি, এত টাকা পাঠাইছি। এত টাকার মধ্যে কিছু সামান্য পরিমাণ টাকাও কি আমার বাবা মার জন্য জোটে নাই? তবে কেন তুমি আমার বাবা মার উপর এত নির্যাতন করছো, এত অবহেলা করছো? আচ্ছা, আমার বাবা মা যদি তোমার বাবা মা হইতো, তুমি কি পারতে তাদের উপর এরকম নির্যাতন করতে? আচ্ছা আখি, তুমি কি জানো আমি ওই দূরপ্রবাসে কি করি? আর তুমি জানবা কেমনে? আমি তো তোমাকে কখনো বলিনি সত্যি কথা, আমি সবসময় তোমাকে মিথ্যা কথা বলছি। আমি তোমাকে বলছি আমি ওই দূরপ্রবাসে এসি রুমে বসে কাজ করি, খাবার প্যাকেট করি, কিন্তু না, আমি ওই দূরপ্রবাসে পাম বাগানে কাজ করি, 24 ঘন্টার 18 ঘন্টা খাটাখাটনি করি। দিন শেষে যখন আমি বাসায় আসি, নিজের রান্না নিজে করে খেতে হয়, ঘুমানোর সময় পাই না। কোনো কোনো দিন তো রান্না করার সুযোগও নেই। 2 দিনের বাসি খাবার সেটা গরম করে আমার খেতে হয়েছে। আমি কাদের জন্য এত কষ্ট করছি? শুধুমাত্র তোমাদের জন্য। নিজে একটা ভালো পোশাক পরিনি, নিজে ভালো খাবার খাইনি, শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। আর তোমাকে আমি বিশ্বাস করে আমার বাবা মাকে রেখে গেছি যে তুমি আমার বাবা মাকে দেখাশোনা করবে নিজের মেয়ের মতো। আর তুমি সেটা না করে আমার বাবা মার উপর প্রতিদিন নির্যাতন করছো। কিন্তু কেন করছো? জীবন, তুমি ওই দূরপ্রবাসী এত কষ্ট করেছো আর তার কিছুই আমাকে জানাওনি। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, কিন্তু এই ভুলটা আমি কেন করেছি জানো? ওই যেদিন আমি আমার বাবার কাছ থেকে তোমাকে প্রবাসে পাঠানোর জন্য টাকা এনে দিলাম, সেই দিন থেকে আমার মনের ভেতর লোভ কাজ করছে, জেদ কাজ করছে যে তোমাকে আমার বাবার টাকায় প্রবাসে পাঠাবো, আর তোমার বাবা মা সুখে থাকবে তা আমি হতে দেব না। কারণ আমার বাবার তো ওই টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়েছে, আর তোমার বাবা মা শুধু তোমাকে মানুষই করেছে, কিন্তু তোমার ভবিষ্যৎ কিছুই করে দিতে পারেনি। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তাদের তো সামর্থ্য ছিল না, আর আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ, আমার বাবা যে টাকা দিয়েছে তা তো আমার সুখের জন্যই দিয়েছে। কিন্তু জানো, আমি তো এই রকম ঘরের মেয়ে না। তুমি জানো আমি কিভাবে চলাফেরা করছি? আমি না অনেক উচ্ছৃঙ্খল ছিলাম, আর বিয়ের পরে আমি ভেবেছিলাম যে আমার বাবার টাকায় তোমাকে প্রবাসে পাঠিয়ে আমি এই বাড়িতে রাজত্ব করব, আমার যখন যা ইচ্ছা আমি তাই করব। কিন্তু তোমার বাবা আর মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। ওনারা আমাকে অনেক শাসনে রাখতো। আমি যদি বাড়ির গেটের বাইরে আসতাম তাও তাদের কাছে আমার কৈফিয়ত দিতে হতো আমি কই যাচ্ছি, কেন যাচ্ছি। তুমি জানো, আমি ছোট থেকে বড় হয়েছি, আমি কখনো কারো কথা শুনে চলিনি। আর আমার বাবা মাও না আমাকে সেভাবে মানুষ করেনি, আমাকে কখনো কোনো কাজে বাধা দেয়নি। আর সেরকমভাবেও আমি চেয়েছিলাম আমি শ্বশুর বাড়িতেও থাকবো। কিন্তু আমি আজ বুঝতে পারছি আসলে মেয়েদের বিয়ের আগে এক জীবন, বিয়ের পরে আরেক জীবন। বিয়ের আগে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে, কিন্তু বিয়ের পরে পারে না। কারণ বিয়ের পরে তো মেয়েরা পরের বাড়িতে আসে, স্বামীর কথা মতো চলতে হয়, শ্বশুর শাশুড়ির কথা মতো চলতে হয়। কিন্তু আমি তা করিনি। আমি সবসময় তোমার বাবা মাকে ভুল বুঝছি। আমি এটা ভাবছি যে ওরা হয়তো আমার খারাপ চায়, সেই জন্য আমাকে প্রতিটা কাজে বাধা দেয়। আমি তার জন্য দিনের পর দিন তোমার বাবা মায়ের উপর অত্যাচার করছি, নির্যাতন করছি। কিন্তু বিশ্বাস করো জীবন, এনারা দুইজন কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, আবার কখনো আমাকে বলেও নি যেটা আমার বাড়ি, তুমি বাড়ি থেকে চলে যাও। ওনারা যদি চাইতো আসলে তো আমাকে তো এ বাড়িতে রাখতে দিতে পারতো না, চাইলে তাড়িয়ে দিতে পারতো, কিন্তু ওনারা তা করেনি। আর আমি ওনাদের এই সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ওনাদের সাথে খুব খারাপ ব্যবহার করছি। আমি অনেক অন্যায় করছি, আমার এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না জানি। তবুও জীবন, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বাবা মা, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। আর যদি আমি আপনাদের মেয়ে হতাম, আপনারা কি আমার উপরে রাগ করে থাকতে পারতেন বলুন? না না,
মেয়ে হইলে যেমন রাগ করে থাকতে পারতাম না, তেমন তুমি যেমন বৌমা, তোমার উপরও রাগ করে থাকতে পারবো না রে। বৌমা, আমরা আগের দিনই জানি তুমি উশৃঙ্খল, সেই জন্য জীবন আমারে কয়ে গেছিলে যে তোমাকে যেন একটু দেখে শুনে রাখি, একটু আদব কায়দা শিখাই, শাসনে রাখি। কিন্তু তুমি যে আমার ওইগুলি পছন্দ করবে না, আমরা তো বুঝতে পারিনি। বৌমা, কোনো বাপ মা চায় না যে তার সন্তান বেয়ারা হয়ে যাক, উশৃঙ্খল হয়ে যাক। প্রতিটা বাপ মাই চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। আর তোমাকে তো আমরা আরেকটা সন্তানের মতো মনে করেছি, এই জন্য চাইনি যে তুমি খারাপ পথে চলাফেরা করো, খারাপ ছেলেপেলের সঙ্গে মেশো। প্রতিদানে তুমি পারলে চোর পর্যন্ত অপবাদ দিছ, তাতে আমারই কোনো দুঃখ নেই, কারণ তোমাকে তো আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি। মাপ চাওয়ার কিছু নেই, মাপ চাওয়ার কিছু নেই বৌমা। সন্তান তো ভুল করতেই পারে,